গল্পের শুরুতেই সোমালিয়ার উপকূলে ভারত মহাসাগরে একটা তেল কোম্পানির জাহাজ এবং তাতে কয়েকজন শ্রমিক দেখা যায়। এরা মূলত গভীর সমুদ্রের তলদেশে গিয়ে সেখানে থাকা তেল এবং গ্যাসের পাইপলাইন মেরামত করে। তো একদিন সকালে হঠাৎ জাহাজে অনেক জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। নিজের কেবিনে বসে থাকা অ্যাঙ্গেল নামের এই লোকটা তার মৃত স্ত্রীর নেকলেসটা নিচে নামিয়ে রাখে, আর অ্যালার্ম বাজার কারণ জানতে সে দ্রুত জাহাজের কন্ট্রোল রুমে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মোবাইলে ঝগড়া করছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা মিস তাকে বলে জাহাজ পেছনের দিকে নেওয়া হচ্ছে, কারণ সমুদ্রের তলদেশে আমাদের একটা পাইপ লিকেজ দেখা গিয়েছে, আর ওই লিকেজ যদি আমরা এখন ঠিকঠাক না করতে পারি তাহলে আমাদের পুরো পাইপলাইনটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তখন বস বলে খুব দ্রুত একটা টিমকে পানির নিচে গিয়ে এই লিকেজ ঠিক করতে হবে। কিন্তু অ্যাঙ্গেল বলে আবহাওয়া বলছে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় আসতে চলেছে, তাছাড়া আমাদের জাহাজে এখন কোনো ডুবুরিও নেই, সবাই তাদের শিফট শেষ করে বাসায় চলে গিয়েছে, তাই এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু বস তার কোনো কথাই শোনে না এবং বলে জাহাজে যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম বানাও এবং তুমি দ্রুত সমুদ্রের নিচে ওই পাইপটা ঠিক করতে চলে যাও। তোমাদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থাই আমি করব। এবার অ্যাঙ্গেল সমুদ্রের নিচে যাওয়ার জন্য একটা টিম গঠন করতে থাকে। সে প্রথমে জনস নামের একটা অল্প বয়সী ছেলের কাছে যায়, যে কিনা আজ পর্যন্ত কখনো সমুদ্রের তলদেশেই যায়নি, তাই সে বেশ কয়েকদিন ধরেই সমুদ্রের নিচে যাওয়ার জন্য অনেক কৌতূহলী ছিল। তার কাছে গিয়ে বলে অবশেষে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তুমি সমুদ্রের তলদেশে যাবে। এরপর অ্যাঙ্গেল হার্টস নামের একজন ডুবুরির কাছে যায়, যে তখন অনেক ড্রিঙ্কস করছিল। তো সে অ্যাঙ্গেলকে বলে আরে ভাই, আমার তো শিফট শেষ হয়ে গিয়েছে, আমি কেন পানির নিচে যাব? তখন অ্যাঙ্গেল তাকে পানির নিচে যাওয়ার জন্য দ্বিগুণ টাকা অফার করে, আর এতে হার্টসও রাজি হয়ে যায়। তো এবার তারা চারজনে মিলে সমুদ্রের নিচে যাওয়ার জন্য রেডি হতে থাকে। জনস তার প্রেগনেন্ট স্ত্রীকে কল দেয় আর বলে আমার একটা ইমার্জেন্সি কাজ করতে হবে, তাই আসতে হয়তো আর একটা দিন লেট হবে, তুমি কোনো চিন্তাই করো না। এদিকে মিস তার বাসায় কল করে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না। যাই হোক, এবার তারা সবাই মিলে একটা সাবমেরিনের ভেতর ঢুকে যায়। তারা মূলত এই সাবমেরিনে করেই সমুদ্রের নিচে নামবে এবং উপরে এই জাহাজে সবাই তাদের জন্য অপেক্ষা করবে। তাছাড়া এই জাহাজ দিয়েও তাদের সাবমেরিনটা কন্ট্রোল করা যাবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিশন শুরু হয় এবং সাবমেরিনটা আস্তে আস্তে পানির গভীরে নামতে থাকে। তখন অ্যাঙ্গেল হঠাৎ লক্ষ্য করে জনস তার সঙ্গে হেয়ারিং জেল নিয়ে এসেছে। অ্যাঙ্গেল বলে কই দেখি তুমি কি এনেছো, এটাকে খোলো। এটা শুনে জনস বোতলটা খুলতে যায়, কিন্তু তখনই বোতলের ভেতর সমস্ত জেল প্রচন্ড গতিতে বাইরের দিকে বের হয়ে যায়। আসলে সমুদ্রের তলদেশে পানির প্রেশার অতিরিক্ত থাকার কারণেই এমনটা হয়েছে, আর অ্যাঙ্গেল এটা খুব ভালোভাবেই জানতো, তাই সে বাচ্চা ছেলে জনসের সাথে একটু মজা করেছে। তো এভাবে তারা যতটা সমুদ্রের নিচে নামতে থাকে ততই পানির প্রেশার বাড়তে থাকে। দীর্ঘ সময় পর অবশেষে তারা সমুদ্রের তলদেশে এসে পৌঁছায়। জন সাবমেরিনের ভেতরে থাকে এবং বাকি তিনজন লিক হয়ে যাওয়া পাইপ মেরামত করতে বাইরে বেরিয়ে পড়ে। তারা তাদের সবটুকু দিয়ে পাইপটা ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এদিকে সাবমেরিনের ভেতর থাকা জনস জানালা দিয়ে সমুদ্রের অপরূপ দৃশ্য অবাক হয়ে দেখতে থাকে, কেননা এর আগে সে কখনোই এভাবে সমুদ্রের নিচে আসেনি। এ সময় হঠাৎ তার স্ত্রীর কথা মনে পড়ে, তাই সে তার প্রেগনেন্ট স্ত্রীর ছবি বের করে দেখতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের সাবমেরিনটা দুলতে শুরু করে, আর জনস দ্রুত উপরে থাকা জাহাজের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় যে ভয়টা তারা পাচ্ছিল সেটাই হয়েছে, অর্থাৎ সমুদ্রে ঝড় শুরু হয়েছে। তবে জনস আর কোনো ডিটেলস জিজ্ঞাসা করার আগেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জনস বাইরে থাকা তিনজনকে ঝড়ের কথা জানায় এবং দ্রুত সাবমেরিনের ভেতরে আসতে বলে। এটা শুনে তারা সবাই খুবই দ্রুত তাদের কাজ শেষ করে এবং সাবমেরিনের ভেতর ফিরে আসে। এবার তারা সবাই মিলে আবারও তাদের উপরে থাকা জাহাজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং তারা জানতে পারে যে উপরে ভয়ঙ্কর ঝড় হচ্ছে। মিস বলে নিচের অবস্থাও খুব একটা ভালো না, তাই দ্রুত সাবমেরিনটাকে উপরে তোলার ব্যবস্থা করো। এরপরেই তাদের সাবমেরিন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু তারা যত উপরের দিকে যায় ততই সাবমেরিনটা ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে। তাই তারা আবারও উপরে থাকা জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবার কন্ট্রোল রুম থেকে কেউ কোনো রিপ্লাই দেয় না, অর্থাৎ তাদের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তাদের সাবমেরিনটা প্রচন্ড গতিতে নিচের দিকে পড়তে থাকে। বড়সড় একটা ধাক্কা খাওয়ার জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যায় এবং অবশেষে সেটা আবারও মাটির সাথে এসে ধাক্কা খায়, যার ফলে প্রচন্ড জোরে অ্যালার্ম বাজতে থাকে এবং জনস এসব দেখে অনেক ঘাবড়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। আর বাকি সবাই কোনো মতে তাকে শান্ত করে। সবকিছু আবারও ঠিকঠাক হয়ে গেলে মিস কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানার চেষ্টা করে যে উপরে আসলে কি হয়েছে, কিন্তু এবারও সে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এদিকে অ্যাঙ্গেল সাবমেরিনের বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে যে উপর থেকে পড়ার কারণে তাদের সাবমেরিনে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে। সে দেখে সাবমেরিনের উপরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত সবকিছু এখনো ঠিকঠাক মতোই কাজ করছে। আর্টস তখন সাবমেরিনের ভেতর ভালোভাবে চেক করতে থাকে। সে দেখতে থাকে সেটা মেরামত করার জন্য আর কিছু আছে কিনা, কিন্তু সেখানে সে কিছু কম্বল আর ঔষধ ছাড়া কিছুই খুঁজে পায় না। এদিকে সাবমেরিনটা যে মোটা তারের সাহায্যে জাহাজের সাথে বেঁধে রাখা হয়েছিল সেটা চেক করার জন্য অ্যাঙ্গেল উপরের দিকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। উপরে থাকা তাদের মেইন জাহাজ সমুদ্র ঝড়ের কারণে একেবারে পুরোপুরি ডুবে গিয়েছে। সে ওই জাহাজের ভাঙাচোরা অংশ উপর থেকে নিচে পড়তে দেখে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয় যখন সে দেখে ওই জাহাজে থাকা সমস্ত ক্রু মেম্বাররা মারা গিয়েছে এবং তারা সমুদ্রের নিচে এসে পড়ছে। ভয় পেয়ে সে দ্রুত সাবমেরিনের ভেতরে চলে আসে এবং বাকি সবাইকে বলে আমাদের মেইন জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে থাকা আমাদের সাথীরাও মারা গিয়েছে। এখন আমাদের সাবমেরিনটা উপরে টেনে নেওয়ার মতো আর কেউই বেঁচে নেই। তবে তার কথা কেউ বিশ্বাসই করতে চায় না। তখন সে তাদের সবাইকে জাহাজের একটা ভাঙা টুকরা দেখায় এবং বলে আমি ওই মৃতদেহগুলো নিজের চোখে দেখেছি। এবার যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কেননা বেঁচে থাকার মতো খুব বেশি অক্সিজেনও তাদের কাছে আর অবশিষ্ট নেই। তাছাড়া তারা এখন সমুদ্রের হাজার হাজার ফুট নিচে, তাই এখান থেকে সাথে উপরে যাওয়াটা তাদের পক্ষে একেবারেই সম্ভব না, কেননা বাইরে পানির অতিরিক্ত
অতিরিক্ত প্রেসারে তারা সবাই মারা যাবে। এবার তারা সবাই ঘাবড়ে গিয়ে নিজেদের ভেতর মারামারি শুরু করে দেয়। অ্যাঙ্গেল বলে, আমরা জানতাম খুব জোরে ঝড় আসতে চলেছে, এটা জেনেও আমাদের এখানে আসা ঠিক হয়নি। তখন মিস সবাইকে শান্ত করে আর বলে, এভাবে ঝগড়া করলে অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাবে, তাই তোমাদের অক্সিজেন বাঁচিয়ে রাখা উচিত। এখন মিসের মনে পড়ে যখন সে পাইপলাইন ঠিক করতে নিচে গিয়েছিল তখন পাইপলাইনের গায়ে লোকেশন দেখতে পেয়েছিল, তাই সেই লোকেশন একটা কাগজে লেখে এবং জন্সকে আদেশ দেয় প্রত্যেক 15 মিনিট পর পর রেডিওর মাধ্যমে মেসেজ পাঠাতে। এবং সে ভাবে এখান থেকে যাতায়াত করা কোনো না কোনো জাহাজ তাদেরই সংকেত পাবে। অন্যদিকে অ্যাঙ্গেল বলে, সাবমেরিনের ভেতর থেকে অতিরিক্ত ওজন বাইরে ফেলে দিতে হবে, তাহলে সাবমেরিনটা আপনা আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু মিস বলে এই বাড়তি ওজন দ্বারাই বাইরের এবং ভেতরের প্রেসারটাকে সমান রাখা হয়। আমরা যদি এখান থেকে ওজন বাইরে বের করে দেই তাহলে সাবমেরিনটা প্রচন্ড প্রেসারে ফেটে যাবে এবং আমরা সবাই মারা যাব। এদিকে সাবমেরিনটা প্রচন্ড গতিতে নিচে পড়ার কারণে একটা অক্সিজেন সিলিন্ডার ফেটে গিয়েছিল এবং হঠাৎ করে এটার ভেতর থেকে অক্সিজেন বাইরে আসতে শুরু করে, যার কারণে জাহাজে আবারও অ্যালার্ম বাজতে থাকে। এখন সাবমেরিনের ভেতর অক্সিজেন আরো কমে গিয়েছে। এসব কিছুর কারণে জন্স আবারও ঘাবড়ে যায় এবং বমি করতে শুরু করে, কারণ এত কম অক্সিজেনের মধ্যে থাকার অভ্যাস তার একেবারেই নেই। মিস আবারও কোনো মতে পরিস্থিতি সামলে নেয় এবং বুঝতে পারে একটা সিলিন্ডার খারাপ হয়ে যাওয়ায় তাদের কাছে এখন মাত্র 2 ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন অবশিষ্ট আছে। তখন হার্ট সবাইকে বলে, এভাবে সাবমেরিনের ভেতর বসে আমি মরতে চাই না, তার চেয়ে আমরা যদি ওই ভাঙাচোরা জাহাজের মধ্যে গিয়ে খোঁজ করি তাহলে কপাল ভালো থাকলে আমরা সেখানে একটা এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার পেতেও পারি। কিন্তু মিস তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এটা খুবই বিপজ্জনক। সে বলে, আমাদের এখানেই বসে থেকে সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত। এদিকে হঠাৎই তখন তাদের রেডিও সিগন্যালে একটা চীনা মাছ ধরার জাহাজের সিগন্যাল পায়। মিস চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু চাইনিজ জাহাজ যখন বুঝতে পারে এটা একটা আমেরিকান সাবমেরিন তখন তারা সমুদ্রের এত গভীরে তাদেরকে সাহায্য করার মতো রিস্ক নিতে চায় না এবং সেখান থেকে চলে যায়। এদিকে বাকি অক্সিজেন ট্যাঙ্কগুলো ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য মিস এবং হার্টস বাইরে বের হয়। তারা দেখে সবগুলো অক্সিজেন ট্যাঙ্কই ঠিক আছে, কিন্তু হঠাৎ তারা দেখে সাবমেরিনের উপরে তাদের জাহাজের একটা ভাঙা টুকরা এসে পড়েছে, যেটা কিনা অনেক ভারী। আর সেটার কাছে যেতেই হঠাৎ সেই ভাঙা টুকরা মিসের গায়ের উপর পড়ে, এতে মিস সেখানেই অজ্ঞান হয়ে যায়। হার্টস তাকে সাহায্য করার জন্য ছুটে যায় আর খেয়াল করে একটা হুকের সাথে মিসের কেবল আটকে গেছে। সেই কেবল খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার হাত অতিরিক্ত কাঁপতে থাকে, যার ফলে সে কিছুই করতে পারে না। এটা দেখে অভিজ্ঞ অ্যাঙ্গেল কোন রকম ডাইভিং স্যুট ছাড়াই পানিতে ঝাঁপ দেয় আর মুহূর্তের মধ্যেই মিসকে ছাড়িয়ে সাবমেরিনে ফিরিয়ে নিয়ে যায়। হেলমেট খুলতেই মিসের জ্ঞান ফিরে আসে এবং সে হার্টসের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, তোমার অতিরিক্ত মদ খাওয়ার কারণেই তুমি ঠিকমতো একটা কাজও করতে পারো না, এ কারণেই আমি তোমার জন্য মরতে বসেছিলাম। যাই হোক, এদিকে ধীরে ধীরে তাদের অক্সিজেন লেভেল একেবারে কম হয়ে আসছে। অ্যাঙ্গেল পুনরায় আবারও একবার মিসকে তাদের ওই ভাঙা জাহাজে যাওয়ার কথা বলে, কিন্তু মিস এবারও তাদেরকে নিষেধ করে দেয়। তো এর কিছু সময় পর অ্যাঙ্গেল আর জন্স ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিস সবকিছু চেক করে দেখতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে হার্টস সাবমেরিনের ভেতর নেই, অর্থাৎ হার্টস তাদের কাউকে না বলেই শুট করে বাইরে বেরিয়ে গেছে। মিস তখন হার্টসের সাথে কন্ট্যাক্ট করে। হার্টস তাদেরকে বলে, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। আমি ওই এক্সট্রা অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে আনতে ওই ভাঙা জাহাজের কাছে যাচ্ছি, তাছাড়া সাবমেরিনের ভেতরে থাকলে আমরা এমনিতেও সবাই মারা যাব। তখন মিস তাকে দ্রুত সাবমেরিনে ফিরে আসতে বলে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পানির অতিরিক্ত চাপে সে মারা যাবে। এবং ঠিক তেমনটাই হয়। আস্তে আস্তে হার্টস মাটিতে লুটিয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডা এবং পানির প্রেসারের কারণে সে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। হার্টস তখন তার পরিবারের কথা মনে করতে থাকে। তখন অ্যাঙ্গেল সবাইকে বলে, আমাদের দ্রুত হার্টসের অক্সিজেনের লাইনটা কেটে দেওয়া উচিত, কারণ সে ওখানে নিশ্চিত মারা যাবে। তাই আমরা লাইনটা কেটে দিলে হয়তো কিছুটা অক্সিজেন বাঁচাতে পারবো, তাছাড়া এতে সে যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। কিন্তু মিস এমনটা করতে চায় না, সেভাবে নিজের হাতে তার সাথীকে মারতে পারবে না। আর এটা নিয়ে আবারও তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া হয়। এদিকে জন্স কোনো কিছু না ভেবেই তখন হার্টসের অক্সিজেন লাইনটা কেটে দেয় আর কিছুক্ষণের মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে হার্টস সেখানেই মারা যায়। কিন্তু তারা কেউই জানতো না যে হার্টস আসলে একটা অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পেয়েছিল এবং তার মৃতদেহ থেকে মাত্র 2 ফুট দূরেই এখন সেই অক্সিজেন ট্যাঙ্কটা পড়ে আছে। যাই হোক, এরপর তারা তিনজন হার্টসের কথা ভেবেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। জন্স বলে, আমি বুঝে গিয়েছি এখান থেকে আমাদের আর বেঁচে ফেরার কোনো সুযোগই নেই, আর হয়তোবা আমি আমার অনাগত সন্তানের মুখও দেখতে পাবো না। তখন মিস বলে, আমি আমার পরিবারকে ছেড়ে এসেছি এবং মাত্র 2 বছর আগে আমি বাবা হয়েছি। আর এর কিছুক্ষণ বাদে জন্স নিজেই অক্সিজেন ট্যাঙ্ক খোঁজার জন্য কোনো ধরনের ড্রাইভিং স্যুট না পরেই পানিতে ঝাঁপ দেয় আর হঠাৎ সে পানির মধ্যে তার ওয়াইফকে দেখতে পায়। জন্স তাকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরকে কিস করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ জন্সের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু তার ওয়াইফ তাকে আরো শক্ত করে চেপে ধরে। এরপর হঠাৎ জন্স চোখ খোলে, অর্থাৎ এতক্ষণ সে বাজে স্বপ্ন দেখছিল। তো তাকে ভয় পেতে দেখে মিস জিজ্ঞাসা করে, কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? তখন জন্স বলে, আমি জানি আমাকে মরতেই হবে, আমার সন্তানকে আমার স্ত্রীর একাই বড় করতে হবে। তখন সে মিসকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা হওয়ার অনুভূতি কেমন হয়? মিস জানায়, আমি যখন প্রথম আমার সন্তানকে কোলে নিয়েছিলাম সেই অনুভূতিটা কখনোই ভুলতে পারবো না। তাদের এই কথাবার্তার মাঝে হঠাৎ করেই সাবমেরিনের হিটিং সিস্টেম ফেল হয়ে যায়, অর্থাৎ সাবমেরিনের ভেতর এমন একটা সিস্টেম আছে যেটা দিয়ে বাইরের ঠান্ডা তাপমাত্রার তুলনায় সাবমেরিনের ভেতরটা অনেক গরম রাখা
হয়, অর্থাৎ এবার হয়তো অক্সিজেন শেষ হবার আগেই তারা ঠান্ডায় জমে মারা যাবে। কিন্তু জন্স তখন অক্সিজেন ট্যাঙ্কটা সামান্য গরম করে সেটা থেকে কিছুটা তাপ সৃষ্টি করে। এদিকে এখন তাদের কাছে আর মাত্র 1 ঘন্টার অক্সিজেন বেঁচে আছে। তো নিজেদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বুঝতে পেরে মিস তার পরিবারের উদ্দেশ্যে একটা চিঠি লেখে। সে বুঝতে পারে যে সারা জীবন সে শুধু টাকার পেছনেই ছুটেছে এবং নিজের পরিবারকে কখনোই ঠিকমতো সময় দিতে পারেনি, তাই সে সবার কাছে ক্ষমা চায়। এরপর সে ওই চিঠিটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে সে মারা গেলে এই চিঠিটা তার মৃতদেহের সাথে তার পরিবারের লোকজন পায়। তবে ঠিক সেই সময় তাদের রেডিওর সিগন্যালে হঠাৎ কিছু একটা ধরা পড়ে। একটা নৌবাহিনী জাহাজ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। মূলত সেই চাইনিজ জাহাজটাই নেভিদের কাছে বলে দিয়েছে যে সমুদ্রের তলে একটা সাবমেরিন আটকে গিয়েছে। তো ওই নৌবাহিনী জাহাজ থেকে তাদেরকে বলে আমরা তোমাদেরকে উদ্ধার করতে আসছি, কিন্তু তার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যাবে, কারণ তারা সাবমেরিনটা সঠিক লোকেশন এখনো জানে না। তবে মিস জানে যে তাদের কাছে সাহায্য আসার আগেই তারা সবাই মারা যাবে, কারণ তাদের কাছে যে অক্সিজেন আছে তা ওই নৌবাহিনী এখানে আসার আগেই শেষ হয়ে যাবে। এখন অ্যাঙ্গেল বলে যে আমাদের বাইরে গিয়ে জাহাজের ভেতর থেকে অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে আনা ছাড়া আর কোনো উপায় নেই। তাই মিস বাধ্য হয়ে তাকে অনুমতি দেয় এবং অ্যাঙ্গেল অক্সিজেন ট্যাঙ্ক খোঁজার জন্য স্যুট পরে বাইরে বেরিয়ে যায়। যাওয়ার পথে সে তাদের সঙ্গী সাথীদের অনেকগুলো ডেড বডি দেখে এবং অবশেষে সে ওই জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যায় আর দেখে যে হার্টসের মৃতদেহের সামনেই একটা অক্সিজেন ট্যাঙ্ক পড়ে আছে। তবে কোনোভাবেই সে ওই অক্সিজেন ট্যাঙ্কের কাছে যেতে পারে না, কারণ যে তার দিয়ে তার শরীর সাবমেরিনের সাথে বাঁধা রয়েছে সেই তারটা অত বেশি লম্বা না। তাই সে জীবনের ঝুঁকি নিয়ে ওই তার খুলে ফেলে এবং অক্সিজেন ট্যাঙ্কের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এমনটা করার ফলে তার স্যুটের ভেতরের অক্সিজেনের পরিমাণও অনেক কমে যায়। এদিকে হঠাৎ করে সাবমেরিনের ভেতরে থাকা জন্স অ্যাঙ্গেলের কোনো সারা শব্দ পায় না, তাই বাধ্য হয়ে মিস এবার অ্যাঙ্গেলকে সিপিআর দিতে থাকে। তবে অ্যাঙ্গেলের কোনো সারা শব্দ না পেয়ে তারা ভেবে নেয় যে অ্যাঙ্গেল মারা গিয়েছে। মিস মন খারাপ করে পেছন দিকে সরে যায় আর ঠিক তখনই হঠাৎ করেই অ্যাঙ্গেলের চোখের পাতা নড়তে থাকে। অ্যাঙ্গেল বেঁচে আছে আর তার চোখের সামনে এবার তার পরিবার ভেসে ওঠে। অ্যাঙ্গেলকে জীবিত দেখে তারা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো যাই হোক, ওই নতুন অক্সিজেন ট্যাঙ্ক লাগানোর কারণে তারা বেঁচে থাকার মতো আরো 2 ঘন্টা অক্সিজেন এখন পেয়ে গিয়েছে। এদিকে যখন রেস্কিউ টিম তাদের সাথে আবার যোগাযোগ করে এবং বলে 1.5 ঘন্টার ভেতর তাদেরকে রেস্কিউ করা হবে, কিন্তু এখনো তাদের কাছে সঠিক কোনো লোকেশন নেই। আসলে জাহাজের ভাঙাচোরা টুকরার কারণেই রেস্কিউ টিম তাদের জিপিএস ট্র্যাক করতে পারছে না। এসব শুনে জন্স বলে আমাদের সাঁতার কেটে উপরে গিয়ে জিপিএস ট্র্যাকারটা ছেড়ে দেওয়া উচিত, এতে এটা উপরে গিয়ে ভেসে উঠবে এবং রেস্কিউ টিম আমাদের লোকেশন বুঝে যাবে। কিন্তু এমন পরিস্থিতিতে বাইরে যাওয়াটা আত্মহত্যা সমান, তাই মিস নিজেই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার লেখা সেই চিঠিটা অ্যাঙ্গেলের হাতে ধরিয়ে দেয় এবং বলে আমার পরিবারকে এটা দিয়ে দিও। এরপর মিস বাইরে বের হয় এবং সেই কেবলটা ধরে উপরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে জিপিএস ট্র্যাকারের কাছে পৌঁছে যায়। এবার তাকে ওই ডিভাইসের একটা বাটন অন করে সেটাকে ছেড়ে দিতে হবে, কিন্তু হাতে গ্লাভস পরে থাকার কারণে ডিভাইসটা তার হাত থেকে ছুটে যাচ্ছিল। তাই সে একটা গ্লাভস খুলে ফেলে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো জেলিফিশ চলে আসে এবং তার খালি হাতে মারাত্মক জখম করতে থাকে। মিসের হাত থেকে জিপিএস ট্র্যাকারটা ছুটে যায়, কিন্তু তবুও সে অনেক কষ্টে আবার সেটাকে ধরে ফেলে এবং অবশেষে সেটাকে অন করে ছেড়ে দেয়। কিন্তু পরক্ষণে ওই বিষাক্ত জেলিফিশ তাকে পুরোপুরি ঘিরে ফেলে। জিপিএস ট্র্যাকার চালু করতে পারলেও সে আর নিজেকে বাঁচাতে পারে না। আর এই দৃশ্য দেখে সাবমেরিনের ভেতরে থাকা অ্যাঙ্গেল জন্সকে বলে দ্রুত মিসের অক্সিজেন তার কেটে দাও, তাহলে সে দ্রুত মারা যাবে এবং আমরাও কিছুটা অক্সিজেন বাঁচাতে পারবো। কিন্তু জন্স এবার ভয় পেয়ে এমনটা করতে পারে না, তাই অ্যাঙ্গেল বাধ্য হয়ে অক্সিজেন তারটা কেটে দেয় এবং সেখানেই মিসের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এমন করুণ দৃশ্য দেখে জন্স এবার একটা চাকু বের করে আর অ্যাঙ্গেলকে বলে পানির ভেতর শ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনেক বেদনাদায়ক, তাই যদি রেস্কিউ টিম সময় মতো না আসে তাহলে তুমি আমাকে চাকুটা দিয়ে মেরে ফেলো, কেননা আমি নিজেকে কখনোই মারতে পারবো না। তবে অ্যাঙ্গেল কিছু বলার আগেই হঠাৎ আবারও রেস্কিউ টিমের মেসেজ আসে এবং তারা বলে আমরা জিপিএস ট্র্যাকার পেয়ে গিয়েছি এবং তোমাদের কাছে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু অ্যাঙ্গেল জানে যে তাদের সাবমেরিনে 1 ঘন্টা সার্ভাইভ করার মতো অক্সিজেন নেই, তাই সে সিদ্ধান্ত নেয় যে সাবমেরিনটাকে কিছুটা উপরে নিয়ে যাবে যাতে রেস্কিউ টিম তাদের কাছে আরো দ্রুত পৌঁছাতে পারে। তাই সে এবার সাবমেরিনের অনেকটা ওজন খুলে ফেলে যাতে সাবমেরিনটা মাটির সঙ্গে আটকে না থেকে উপরের দিকে উঠতে পারে। কিন্তু কিছু দূর ওঠার পরেই সাবমেরিনের তার জাহাজের একটা অংশের সাথে আটকে যায়। তখন অ্যাঙ্গেল বলে এখন আমাদেরকে এখান থেকে 7টে উপরের দিকে উঠতে হবে, কিন্তু এটা অনেক বিপজ্জনক কারণ এখন আমাদেরকে পুরো 170 ফুট উপরে উঠতে হবে, কিন্তু তাদের কাছে এখন মাত্র আর একটা ডাইভিং স্যুট অবশিষ্ট আছে। এটা দেখে জন্স সে চাকু বের করে নিজেকে মারার প্রস্তুতি নিয়ে নেয়, কিন্তু তখনই অ্যাঙ্গেল তাকে বলে তোমার এই অবশিষ্ট স্যুট পরে উপরের দিকে যাওয়া উচিত, ততক্ষণ পর্যন্ত আমি সাবমেরিনের ভেতর থেকে এখানকার অক্সিজেন বাঁচানোর চেষ্টা করব। এটা বলে সে মিসের লেখা সেই চিঠিটা তার হাতে ধরিয়ে দেয়। কিন্তু জন্স খুব ভালো করে জানে যে অ্যাঙ্গেল একজন পেশাদার ডুবুরি, কিন্তু যেহেতু এখানে মৃত্যুর ঝুঁকি আছে তাই সে কোনো রকম রিস্ক না নিয়ে জন্সকেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে যাতে কিছুটা অক্সিজেন বেঁচে যায় এবং সে আরো বেশি সময় এখানে থাকতে পারে। তবুও জন্স তার সব কথা মেনে নেয় এবং স্যুট পরে বাইরে বের হয়ে যায়। জন্স উপরের দিকে যেতে থাকে এবং অ্যাঙ্গেল তাকে নিচে বসে নির্দেশনা দেয়। এদিকে অতিরিক্ত প্রেসারের কারণে সাবমেরিনের এক পাশ ফেটে যায় আর ভেতরে পানি ঢুকতে শুরু করে, কিন্তু অ্যাঙ্গেল সেদিকে খেয়ালই করে না। এদিকে প্রচন্ড গতিতে উপরের দিকে যেতে যেতে পানির প্রেসারের কারণে অসহ্য যন্ত্রণায় জন্স চিৎকার শুরু করে দেয় আর বলতে থাকে আমার দ্বারা সম্ভব না, আমি আর পারবো না। তবে অ্যাঙ্গেল তাকে বলে এটা একেবারেই স্বাভাবিক এবং এই ব্যথা তোমাকে সহ্য করতেই হবে। অতিরিক্ত প্রেসারে জন্সের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, কিন্তু তবুও সে হাল ছাড়ে না এবং শেষমেশ সাঁতরাতে সে পানির একেবারে উপরে চলে আসে এবং সাথে সাথেই একদল রেস্কিউ টিম তাকে রেস্কিউ করে নেয়। এরপর রেস্কিউ টিম অ্যাঙ্গেলকে জানায় যে জন্স জীবিত আছে এবং আমরা তাকে উদ্ধার করেছি। এদিকে সাবমেরিনের ভেতরে অক্সিজেন তখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং এটার ভেতরে পানি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন অ্যাঙ্গেল তার স্ত্রীর নেকলেসটা পকেট থেকে বের করে দেখে এবং শেষ চেষ্টা করার জন্য কোনো ডাইভিং স্যুট ছাড়াই উপরের দিকে সাঁতার কাটতে শুরু করে। তবে এভাবে কোনো অক্সিজেন
অক্সিজেন আর ডাইভিং স্যুট ছাড়াই সাঁতার কাটার ফলে সে বেশি দূর যেতে পারে না এবং সেখানেই ডুবে মারা যায়। গল্পের শেষে আমরা দেখতে পাই যে জনস তার স্ত্রীর সাথে বসে আছে, আর এই 4 জনের মধ্যে একমাত্র সেই জীবিত ফিরতে পেরেছে, আর বাকি 3 জনের আত্মত্যাগের ফলেই সে তার বাচ্চার মুখ দেখতে পেয়েছে। তো কেমন ছিল আমাদের আজকের এই গল্পটি সেটা জানাতে একেবারেই ভুলবেন না কিন্তু।